রাজধানীর টিকাটুলির মামুন প্লাজার আগুন ২ ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর ৫টার দিকে সেখানে আগুন লাগে। খবর পাওয়ার ৭ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, শুরুতে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে, পরে আরও ২টি ইউনিট যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ১২তলা ভবনটির নিচের ৩তলা বাণিজ্যিক আর ওপরের ৮ তলায় আবাসিক ভবন। ভবনটির ৩য় তলায় একটি কেমিক্যাল গোডাউন রয়েছে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আবাসিক ভবনে কেমিক্যালের গোডাউনের অনুমোদন ছিল কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হবে। টিকাটুলিতে আগুনের সূত্রপাতের আরো খবর জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সেখান থেকে আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত কি জানিয়েছে? আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে? ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, ভোর ৫টায় কিন্তু এই মামুন প্লাজার যে ভবনটি আছে এখানে কিন্তু আগুন লেগেছিল এবং ২ ঘন্টার প্রচেষ্টায় কিন্তু ৭টার দিকেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমি যদি একটু জানিয়ে রাখি, এই যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন যে মসজিদ, মামুন প্লাজা যে মসজিদ, এখানে কিন্তু ৩ তলায় এই মসজিদে কিন্তু ফজরের নামাজের সময় মুসল্লিরা নামাজরত অবস্থায় ছিল, তখনই কিন্তু তারা একটি বিকট শব্দ পায়। একটি শব্দ পাওয়ার ফলে কিন্তু তারা তাৎক্ষণিক জীবন বাঁচাতে নামাজ থেকে উঠে তারা কিন্তু নিরাপদ স্থানে যায় এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই ফায়ার সার্ভিসটা যে আগুন নেভানোর জন্য যেই পানি ব্যবহার করেছিল এবং ফোম ব্যবহার করেছিল, এগুলো কিন্তু এখনো ফ্লোরে বিদ্যমান। আমি যদি একটা জিনিস জানিয়ে রাখি, পানির রং পর্যন্ত কিন্তু এই কেমিক্যালের জন্য পরিবর্তন হয়ে গেছে, কিছুটা হলুদ রং ধারণ করছে। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে মামুন প্লাজা যে ভবনটি, আবাসিক ভবনের ৩ তলা পর্যন্ত কিন্তু এই কেমিক্যালের গোডাউন ছিল এবং বাকি ৮ তলা কিন্তু আবাসিক ভবন হিসেবে থাকতো। আমি যদি একটু আপনাদের ভেতরের অবস্থাটা দেখানোর চেষ্টা করি, যেইখানে কিন্তু এই যে অত্যন্ত দাহ্য পদার্থগুলো রাখা ছিল, এখানে কিন্তু আমরা বেশ কয়েকটি গোডাউন লক্ষ্য করতে পেরেছি। আর আমি যদি একটু জানিয়ে রাখি এখানে কি ধরনের কেমিক্যাল রাখা হয়েছিল, এখানে কিন্তু মূলত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বাকি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে পরীক্ষাগারে, ল্যাবরেটরিতে যেই কেমিক্যালগুলো ব্যবহার করা হয়, সেই কেমিক্যালগুলোর গোডাউন কিন্তু এখানে ছিল। আমি যদি একটু আপনাদের ভয়াবহতা দেখানোর চেষ্টা করি, আপনি কিন্তু দেখতে পাবেন যে এইখানে কিন্তু শত শত কার্টুন রাখা আছে এবং হঠাৎ ভোরের দিক থেকে কিন্তু একটি কার্টুন থেকে বিস্ফোরণ হয়। বিকট বিস্ফোরণের ফলে কিন্তু এখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আমি যদি আগুনের ভয়াবহতা আপনি একটু দেখেন, যে দেখবেন উপরে যে পাখাটি, সিলিং ফ্যান পর্যন্ত তাপে সম্পূর্ণ গলে বেঁকে গিয়েছে। ফায়ার সার্ভিসরা প্রথমে খবর পায় ৫টা বাজে খবর পেয়ে কিন্তু ৭ মিনিটের মধ্যেই তারা প্রথম ইউনিট এখানে পৌঁছায় এবং তারা কিন্তু প্রথমে আগুনের সূত্রপাতটি কিভাবে হয়েছিল সেটি ধারণা করতে পারেনি। এর ফলে কিন্তু তারা প্রথমে পানি দিয়েছিল এবং পরে ফোম দিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে। তারা আমাদের যেটা জানিয়েছে, এখানে কি ধরনের কেমিক্যাল রাখা ছিল সেই তথ্য কিন্তু তাদের কাছে প্রাথমিক অবস্থায় ছিল না। এর ফলে তারা কিন্তু প্রথমে পানি এবং ফোম একটি ভাবে চেষ্টা করে, তারপরে কিন্তু তাদের দক্ষতায় কিন্তু আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন যদি এত দ্রুত নিয়ন্ত্রণে না আসতো, এর ফলে কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনা এবং অনেক হতাহতের সম্ভাবনা ছিল বলে আমরা জানতে পেরেছি। কারণ ৮ তলা থেকে ৪ তলা থেকে বাকি যে ১২ তলা সম্পূর্ণই কিন্তু আবাসিক ভবন এবং সেখানে কিন্তু ভোরবেলা মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের যেটি জানানো হয়েছে, প্রাথমিকভাবে কিন্তু আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটি তারা জানাতে পারেনি। তারা বলেছে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে এই আগুন নেভানোর জন্য। আগুনের যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি জানার জন্য কিন্তু একটি তদন্ত দল গঠন করা হয়েছে এবং যেখানে যাদের গোডাউন মালিক এবং বাকিদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাতটি তারা কিন্তু জানতে পারবে। এই ছিল রাজধানীর টিকাতুলির আগুনের আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর টিকাটুলির মামুন প্লাজায় লাগা আগুনের সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন।
যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে রাজধানীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশের রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করবে কিনা ভেবে দেখতে হবে। বিজয়ের বর্ষপূর্তির বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও পেশাজীবীরাও যোগ দেন। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও। গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গণঅভ্যুত্থানে নিহত, গুম ও খুনের তালিকা করার তাগিদ দেন। পাশাপাশি গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা ঐক্যের বদলে দেশে বিভক্তি ও অস্থির পরিবেশ সৃষ্টি করতে পারে। বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির ৩৬ দিনের অনুষ্ঠানের এটি ছিল প্রথম কর্মসূচি। হাজারো শহীদের জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকারীদের বিচার ও সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা সরকারের ব্যর্থতা বলে মনে করেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। মঙ্গলবার রাজধানীতে আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনার আয়োজন করে এবি পার্টি। উদ্বোধন করেন শহীদ নাজমুল কাজীর স্ত্রী মারিয়া সুলতানা রাখি ও তার সন্তান আরিয়ানা কাজী। 18 জুলাই যাত্রাবাড়িতে নিহত হন নাজমুল কাজী। জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ নাজমুল কাজীকে চিকিৎসা করাতে দেয়া হয়নি বলে দাবি করেন তার স্ত্রী। মেয়ে বাবা ছাড়া বড় হলেও দেশে শান্তি চান তিনি। এই বাংলাদেশের কাছে আমার চাওয়া পাওয়া শুধু একটাই, এই দেশটা সুষ্ঠু স্বাভাবিক থাকুক, কোনো স্ত্রী বিধবা না হোক, কোনো সন্তান এত কম বয়সে বাবা হারা না হোক। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা সরকারের বড় ব্যর্থতা বলে জানান মাহমুদুর রহমান। যে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসছেন, আজকে পর্যন্ত সেই বিপ্লবের একটি প্রক্লেমেশন না করতে পারার থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানায় গণসংহতি আন্দোলন। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, পরাজিত ফ্যাসিস্টরা জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে এই সমস্ত অপতৎপরতা যারা চালাচ্ছে, যে সমস্ত গোষ্ঠী চালাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এদিকে রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, জুলাই ঐক্যের প্রতীক, যেখানে বাধা আসবে সেখানেই জুলাইকে তুলে ধরা হবে। প্রত্যাশা ছিল, সেখানে আমরা বড় রকমের ধাক্কা খেয়েছি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এইটাও মনে রাখতে হবে, বাংলাদেশের যে কালচার, তাতেও রাতারাতি চেঞ্জ হওয়াটা সম্ভব নয়। গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর মাসব্যাপী কর্মসূচি শেষ হবে 5 আগস্ট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একমত জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদ। দুই দলই মনে করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। এসব কথা জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দুই দলের বৈঠক হয়। নুরুল হক নূরের নেতৃত্বে এই কার্যালয়ে আসেন গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তারা। পরে দল দুটির শীর্ষ নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান,
কোন নির্বাচন আগে হবে সেই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য দেওয়া উচিত না। পাশাপাশি জানানো হয়, আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ ও ইসলামী দলগুলোর সঙ্গে জোটের বিষয়ে আলোচনা করছে জামায়াত। অপশনের রিপ্রেজেন্টেশনের ব্যাপারে আমরা কথা বলেছি এবং স্থানীয় সরকার যে নির্বাচন জাতীয় সরকারের আগে সেই নির্বাচনটি সম্পন্ন হওয়ার ব্যাপারে আমরা কথা বলেছি এবং এই সকল বিষয়ে আমরা দুই দল ঐক্যমত্য পোষণ করেছি। সরকার গঠনের পর প্রশাসন কার্যত তার নিয়ন্ত্রণে চলে, সেই জায়গা থেকে এই কেয়ারটেকার সরকারের সময় আপনার লোকাল গভর্নমেন্টের ইলেকশনগুলো করার বিষয় নিয়েও কিন্তু আলোচনা আছে। সুতরাং সেই জায়গা থেকে স্থানীয় নির্বাচন তো এই গভর্নমেন্টের বা এই সময়ই হতে পারে, নির্বাচন কমিশনকে সেটিও ভাবতে হবে। এ মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশ করা না হলে ৩ অগস্ট সচিবালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে কফিন মিছিলের কর্মসূচিও দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার বিকেলে রাজধানীর কাকরাইলে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন নেতারা। এদিকে জুলাই সনদের দাবিতে একই দিন সকালে পদযাত্রা কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি হলেও প্রকাশ হয়নি জুলাই সনদ। এ নিয়ে ক্ষোভ রয়েছে ছাত্র জনতার মধ্যে। জুলাই সনদের দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। এখনো সাংবিধানিক স্বীকৃতি না মেলায় হতাশ আন্দোলনকারীরা। জুলাইয়ের সুফল কোনোভাবেই জনগণ পেল না এবং এটা একটা হতাশা ক্রিয়েট হলো 1 বছর পরে এসে। সরকারের অসহযোগিতারই আমরা সবচেয়ে বেশি মুখ্য করতে পারি। সেই সাথে রাজনৈতিক দলগুলো তাদের যে ইন্টারেস্ট বা তাদের যে দলীয় গুণগান সমৃদ্ধ যেসব ঘোষণাপত্র তারা প্রস্তাবনা করে সেসবে ঐক্যমতে পৌঁছাতে পারছে না বলে তাদেরও অসহযোগিতা রয়েছে। সবাই একই ক্যারেক্টারই প্লে করছে, তো তাই যদি হয় নতুন করে আরেকটা 5ই আগস্ট হবে। এ মাসের মধ্যে জুলাই সনদ প্রকাশের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি তাদের। আগস্টের 3 তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে দুপুর 12টায় কফিন মার্চ থেকে আমরা জুলাই সনদ আদায় করে ফিরবো ইনশাআল্লাহ। একই দাবিতে বিক্ষোভ করেছে গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই ঐক্য। শহীদ, আহত এবং পঙ্গুত্ব বরণকারী প্রতিটি যোদ্ধাকে সশরীয় এবং সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রত্যাশা পূরণ করার জন্য যেভাবে মাঠে থাকা দরকার ইনশাআল্লাহ জুলাই ঐক্য মাঠে থাকবে। জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করেন তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ 38 জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম আদালতের প্রসিকিউশন বিভাগে এই অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সহকারী কমিশনার মাহফুজুর রহমান। রাষ্ট্রপক্ষের আইনজীবী রায়হানুল ওয়াজেদ জানান, এজাহার ও তদন্তে মোট 42 আসামি থাকলেও 4 জনের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। অভিযোগপত্রে সবার সমান অপরাধের সত্যতা মিলেছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া চিন্ময় দাসের উস্কানি ও নির্দেশে আইনজীবীকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। আজকে জমা দিয়েছে 38 জনকে অভিযুক্ত করে 4 জনকে অব্যাহতি প্রার্থনা আছে। টোটাল 42 জন আসামি মামলার এজাহার এবং তদন্তে প্রাপ্ত মোট আসামি 42। প্রধান হিসেবে কেউ না, এখানে সবাই সমান অপরাধী। এখানে চিন্তন কুমার প্রকাশ, চিন্ময় কৃষ্ণ দাস সহ আরো 37 জন, টোটাল 38 জনকে বিচারে সুপর্দ করা হয়েছে। 28 ও 29 জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেনকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা জাকির হোসেন 21 ও 28 জুন এনবিআর ও এর অধীনস্থ কাস্টমস এবং ভ্যাট ও আয়কর সহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দপ্তর খোলা রাখার নির্দেশনা অমান্য করেছেন। এছাড়া 28 ও 29 জুন শনি ও রবিবার কাস্টমস হাউস চট্টগ্রাম বন্ধ রেখে আমদানি রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত করে সরকারের রাজস্ব আদায়ে ক্ষতি করেছেন। এ কারণে তার বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তাকে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আরও 5 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
বিগত কয়েক বছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর ফাঁকির সুযোগ দিয়ে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন এনবিআরের সদস্য লুৎফুল আজিম, এলটিইউ এর অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, গোয়েন্দা সেলের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আলমগীর হোসেন, কর অঞ্চল 16 এর উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার তারেক হাসান। এসব কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষ নিয়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেন বলে জানায় দুদক। কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে হয়রানি করেন বলেও অভিযোগ আছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে একমত হয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। এতে সংগঠনের গতি ফিরে আসবে বলে মনে করছেন তারা। অর্থনীতিকে এগিয়ে নিতে তারা পরবর্তী 10 বছরের পরিকল্পনা হাতে নিতে চান। এদিকে নির্বাচন নিরপেক্ষ করতে ব্যবস্থা নেওয়ার কথা জানান এফবিসিসিআই প্রশাসক। গত 18 জুন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন বোর্ড 2025-27 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। জানানো হয়, এফবিসিসিআইয়ের নতুন নেতৃত্ব বেছে নিতে আগামী 7 সেপ্টেম্বর ভোট হবে। অতীতে নির্বাচিত পরিচালকদের ভোটে সভাপতি, সিনিয়র সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচন করা হতো। এফবিসিসিআইকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে এবার সে প্রথা বাতিল করা হচ্ছে। ফলে সাধারণ পরিষদের সদস্যরাই ভোট দিয়ে নির্বাচন করবেন আগামী নেতৃত্ব। নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিকভাবে তৎপরতা শুরু করেছে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। আবার অনেকে এখনও প্রকাশ্যে না এলেও দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব থেকে এফবিসিসিআইকে মুক্ত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন। আমি কোনো পলিটিক্যাল ব্যানার রাখবো না। আমি আমাদের যে গ্রুপের ব্যবসার যে যোগ্যতা, বিগত দিনের আমাদের যে বাস্কেটে আমরা কতটুকু ভ্যাট দিয়েছি, ট্যাক্স দিয়েছি, পলিসি ইনফ্লুয়েন্স করতে পেরেছি, এইসব যোগ্যতা নিয়ে আমি আমার ভোটারদের কাছে দিতে চাই। আমাদের এনবিআর এর সাথে যখন আমাদের কোনো বিষয়ে, ট্যাক্সের বিষয়ে, ভ্যাটের বিষয়ে আসতো, তখন কিন্তু তারা কোনো কথা বলতে পারতেন না, কারণ তাদের টুটি চেপে ধরা থাকতো। 2026 সালে এলডিসি উত্তরণের পর অর্থনীতির নানা চ্যালেঞ্জ মোকাবেলায় 10 বছরের পরিকল্পনার কথাও জানান সম্ভাব্য প্রার্থীরা। আগামী 10 বছরে আমাদের আরও কোন কোন ব্যবসার দুয়ার উন্মোচিত হবে, সেই দিকে আমাদের ব্যবসায়ীদেরকে ডাইভার্ট করা, গভর্নমেন্টকে সেই অনুযায়ী পলিসি দেওয়া। 26 জুলাই প্রকাশ করা হবে পরিচালনা পর্ষদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা। প্রার্থীদের অভিযোগ, তালিকা হালনাগাদ না করে তফসিল দেয়ায় প্রচারের সমস্যায় পড়ছেন তারা। তবে এফবিসিসিআই প্রশাসক জানান, হালনাগাদ প্রক্রিয়া এবং ভোটার প্রস্তুতি দুটি সমান তালে চলবে। আগে ভোটার তালিকা করে পরে তফসিল দেওয়ার বিধান নাই। কোনো ধরনের চাপ কোনো দিক থেকে আমরা ফিল করছি না। আমি খুব আশাবাদী এবং সবাই বলছে যে এবার একটা ভালো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন বিধিমালা অনুযায়ী পরিচালনা পর্ষদের আকার 80 থেকে কমিয়ে 46 জনে আনা হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজেপির সতর্ক অবস্থানের পরেও খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ভারতের পশিন ঠেকানো যাচ্ছে না। দুর্গম পাহাড়ের সুবিধা নিয়ে রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে এ পর্যন্ত 1.5 শতাধিক মানুষকে পশিন করেছে বিএসএফ। এতে নিরাপত্তা বিঘ্নের শঙ্কায় স্থানীয়রা। ভারত থেকে পশিন ঠেকাতে যৌথ টহল সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বিজিবি ও জেলা প্রশাসন। চলতি বছরের 7 মে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে 80 জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। এরপর গত 2 মাসে মোট 159 জনকে বিভিন্ন দুর্গম সীমান্ত দিয়ে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভারতের গণমাধ্যমের খবরে জানা যায়, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্য থেকে গণহারে আটকের পর বিমানে করে ত্রিপুরার আগরতলায় আনা হয় ভুক্তভোগীদের। পরে দক্ষিণ ত্রিপুরায় এনে গভীর রাত বা ভোরে খাগড়াছড়ির শান্তিপুর, তাইদং, আচলং, লোগা, গ্রাগবর সহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে ঠেলে দেওয়া হয় বাংলাদেশে। আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার ছেলে আছে ছোটটা। বিএসএফ এর ক্রমাগত পুশিন ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি এলাকাবাসীর। সীমান্তে নিরাপত্তা না বাড়ালে আরও পুশিনের শঙ্কা তাদের। ইয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়, ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোডাকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। 7-8 জন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে, তো আমি মুড়ি চানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি। বিজেপি আমাদেরকে বলছে বিজেপির পাশাপাশি কিছু পাবলিক দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য।
পুশিন ঠেকাতে বিজিবি টহল বাড়ানো হয়েছে জানালেন কর্মকর্তারা। স্থানীয়দের সাথে নিয়ে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া প্রতিটি পুশিনের ঘটনায় সীমান্ত আইন লঙ্ঘন করায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। জনসাধারণকে সাথে নিয়ে আমরা একত্রে পুশিন প্রতিরোধে কাজ করে যাচ্ছি। সেই সাথে নিয়ম অনুসরণ না করে পুশিন করায় বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি। পুলিশ আনসার ভিডিপি নিয়ে আমরা যৌথ টহল অব্যাহত রেখেছি এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে এখানে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন হওয়া 1.5 শতাধিক মানুষের বেশিরভাগই নারী ও শিশু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কয়লা, পাথর খনি, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সস্তা শ্রমিক সবই আছে, ছিল সরকারের নীতি নির্ধারকরাও। এরপরও গত 15 বছরে কোনো উন্নয়ন হয়নি উত্তরের জেলা দিনাজপুরের। উল্টো বন্ধ হয়েছে শিল্প কারখানা। বিশিষ্টজনরা বলছেন, মন্ত্রী, এমপি এবং রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় না থাকায় পিছিয়ে পড়েছে এই জেলাটি। দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি চালু থাকলেও বিগত সরকারের সিদ্ধান্তহীনতায় চালু হয়নি দিঘিপাড়া খনিটি। এছাড়া পাথর খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র, রয়েছে হিলি স্থলবন্দর। তবে চুক্তির 12 বছরে চালু হয়নি একমাত্র রেল সংযোগ সহ বিরল স্থলবন্দর। টানা 15 বছর আওয়ামী লীগের শাসনামলে অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন হুইপ। শস্য ভাণ্ডার খ্যাত সম্ভাবনাময় জেলাটিতে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কারখানা, বরং বন্ধ হয়েছে চিনিকল, টেক্সটাইল মিল। অপরাজনীতির যে সংস্কৃতিটা আমাদের ভিতর ঢুকে পড়েছে এবং মাসল ম্যান দিয়ে কন্ট্রোল করবার যে প্রবণতাটা তৈরি হয়েছিল, এটি আমাদেরকে সর্বনাশ করছে। বিশিষ্টজনরা বলছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পরিবর্তে ব্যক্তিগত দুর্নীতি বজায় রেখেছিল আওয়ামী লীগ। উন্নয়নের ধারাবাহিকতা তো এখানে ছিলই না, বরঞ্চ দুর্নীতির যে ধারাবাহিকতা সেটাই এখানে বিদ্যমান ছিল। পিছিয়ে পড়া জেলার উন্নয়নে 4 লেন সড়ক, শিল্প কারখানা তৈরি, পর্যাপ্ত হিমাগার স্থাপন, বন্ধ কারখানা ও বন্দর চালুর দাবি ব্যবসায়ীদের। মন্ত্রী এবং এমপিদের মধ্যে সমন্বয় না থাকার কারণে এই উন্নয়নগুলি হয়নি। গ্যাসের ব্যবস্থা করা হয়, তাহলে এখানে কৃষি মিল সেক্টরে অনেক উন্নয়ন হবে। সরকারের বিশেষ গুরুত্ব বিবেচনায় সম্ভাবনাময় জেলাটির উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। উত্তরবঙ্গের মানুষ বা উত্তরবঙ্গের এই জনপদগুলো বা এই ডিস্ট্রিক্টগুলো কিছুটা পিছিয়ে আছে। আমরা যদি কম্পেয়ার করি দক্ষিণবঙ্গের সাথে, সেখানে দেখবো যে সেই সব জায়গাতে যতটা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে, এইখানে কিন্তু সেই তুলনায় হয়নি। 3444 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় জনসংখ্যা প্রায় 35 লাখ। 13টি উপজেলা নিয়ে সংসদীয় আসন রয়েছে 7টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আমন্ত্রণ পরের আয়োজনে।